আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অংশ কাজ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অংশ ক্ষমতা নিয়ে আলোচনা করব। ক্ষমতা কি, ক্ষমতা কিসের উপর নির্ভরশীল, বা এর ক্ষমতার সাথে রিলেটেড একটা টার্ম আছে যেটা হচ্ছে কর্মদক্ষতা। এই অধ্যায়ের কর্মদক্ষতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি বছরই বোর্ড পরীক্ষায় দেখা যায় যে এই কর্মদক্ষতা বা ক্ষমতা থেকে কিছু না কিছু প্রশ্ন এসেই থাকে। তো আজকে আমরা চেষ্টা করব এই ক্ষমতা সম্পর্কে বিশেষভাবে জানার জন্য। তাহলে ক্ষমতা, যাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার, পাওয়ার পাওয়ার তাহলে স্বভাবতই ক্ষমতাকে আমরা সাধারণত পি দ্বারা প্রকাশ করব। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করতে হয়? পি দ্বারা প্রকাশ, পি। ক্ষমতা মূলত দুইটা বিষয়ের উপর নির্ভরশীল। এক হচ্ছে কাজ, দুই নম্বর হচ্ছে সময়। কাজ এবং সময়। এখন এই কাজের সাথে ক্ষমতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ যত বেশি কাজ সম্পন্ন করা হবে তার ক্ষমতা তত বেশি। আবার সময়ের সাথে এই ক্ষমতার সম্পর্কটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ দুইজন ব্যক্তি যদি একই কাজ সম্পন্ন করে, এই দুইজন ব্যক্তির মধ্যে সেই একটি কাজই বা একই কাজ যে যত কম সময়ে করতে পারবে তার ক্ষমতা তত বেশি। অর্থাৎ ক্ষমতার বিষয়টা তাহলে দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে কাজের উপর, দ্বিতীয় হচ্ছে সময়ের উপর। কাজ যে যত বেশি করতে পারবে তার ক্ষমতা তত বেশি, আবার যত কম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবে তার ক্ষমতা তত বেশি। তাহলে বলতে পারি আমরা ক্ষমতার সম্পর্কটি ক্ষমতা কাজের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ কাজ যত বেশি হবে ক্ষমতা তত বেশি হবে। কিন্তু এই ক্ষমতা বিষয়টাই যদি আমরা সময়ের সাথে চিন্তা করি, সময় যত বেশি নিবে কাজ তত, সময় যত বেশি নিবে ক্ষমতা তত কমে যাবে, অর্থাৎ এর সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটা জিনিসকে একত্র করলে বলতে পারি এইভাবে, ক্ষমতা সমানুপাতিক কাজ ডিভাইড বাই সময়। ক্ষমতা সমান কাজ ভাগ সময়। তাহলে ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? পি দ্বারা। তাহলে পি সমানুপাতিক কাজটাকে কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা। আর সময়টাকে আমরা প্রকাশ করি টি দ্বারা। তাহলে পি সমানুপাতিক ডাব্লিউ বাই টি। আমরা সবাই জানবা যে সমানুপাতিক চিহ্ন রাখলে এখানে একটা ধ্রুবক আসে, আর ধ্রুবকটা আমি বলছিলাম যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করতে হয়। তো এই ক্ষেত্রে ধ্রুবকটা সাধারণত বিভিন্ন বিজ্ঞানের পরীক্ষার মধ্যে এখানে ধ্রুবকটা আসে 1, আর 1টাকে উল্লেখ না করলেও চলে। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, পি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান ব্যবহার করব, আর যেহেতু এক্ষেত্রে ধ্রুবক হচ্ছে 1 সেটা কোনো ধ্রুবক উল্লেখ না করলে দিলে ডাব্লিউ ডিভাইড বাই টি। তাহলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি, অর্থাৎ কাজ ডিভাইড বাই সময়। তাহলে পি ইজ ইকুয়াল টু যদি ডাব্লিউ ডিভাইড বাই টি হয়, আমরা কাজ যখন পড়ছিলাম তখন সবাই আশা করি ডাব্লিউ এর অনেকগুলো সূত্র আমরা দেখছিলাম, সর্বমোট 4টা সূত্র আমরা দেখছিলাম কাজের। তো ওই প্রত্যেকটা সূত্রকে এখানে অ্যাপ্লাই করা যায়। এখন এখান থেকে যদি আমরা এটাকে যদি আমরা মূল সূত্র ধরি, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি, এখান থেকে আমরা এর এককটা বের করার চেষ্টা করি। আমরা সবাই জানি কাজের একক হচ্ছে কি? জুল ভাগ সময়। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি হয়ে দাঁড়ায়? জুল পার সেকেন্ড, যাকে আমরা সাধারণত ওয়াট হিসেবে বলে থাকি। ওয়াট আমরা সাধারণত কোনো একটা ক্ষমতার ম্যাথ যখন করব তখন এই ক্ষমতার একক হিসেবে আমরা জুল পার সেকেন্ড না ব্যবহার করে কি ব্যবহার করব? ওয়াট। তবে দুটো এককই তোমাদের জানা থাকা লাগবে। ম্যাথ করতে সাধারণত ওয়াট এককটা আমরা ব্যবহার করব, কিন্তু এর মূল একক কি?
জুল পার সেকেন্ড। অথবা আমরা এর আরেকটা বিশদ এককে বের করতে পারি, যেমন ধরো ক্ষমতা পি ইজ ইকাল টু যদি ডাব্লিউ ডিভাইড বাই টি, এই ডাব্লিউটাকে ভাঙিয়ে আমরা গত ক্লাসে এম এ এস অথবা এম জি এইচ ব্যবহার করছিলাম। ধরো আমরা এখানে যদি আমি এম এ এসটাই ব্যবহার করি ডিভাইড বাই টি, এম এ এস ডিভাইড বাই টিটা যদি ব্যবহার করি সাধারণত, তাহলে এই ক্ষেত্রে ভরের এককটা কি, এই সূত্র থেকে যদি এককটা বের করার চেষ্টা করি, ভরের একক কি কেজি। ত্বরণের একক সবাই জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে স্মরণের একক কি আরেকটা মিটার ডিভাইড বাই কি সময়ের একক কি সেকেন্ড। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখব, কেজি মিটার ইন্টু মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। এখানে অলরেডি পার সেকেন্ড স্কোয়ার আছে, তার সাথে আরেকটা সেকেন্ড এড করলে কি হবে পার সেকেন্ড কিউব। এটাকে আমরা এক কথায় কি বলি ওয়াট বলে থাকি। তাহলে আমি যদি বলি এখানে কাজের মতো ঠিক ক্ষমতারও 3টা এককের ক্ষেত্রে আছে। তো এক নম্বর হচ্ছে কি জুল পার সেকেন্ড, তুমি বলতে পারো, এটা যেমন সঠিক। ওয়াটটাও কি সঠিক, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, এইটাও সঠিক। তো আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জানা থাকার, অথবা আমি মুখস্থ করতে বলি না, এই সকল বিষয় যদি তোমরা সূত্রকে ভালো করে জানতে পারো, সূত্র থেকে এই এককগুলো সাধারণত বের করা যায়। সুতরাং বের করার টেকনিক জানা থাকলে তুমি যে কোনো ক্ষেত্রে এদের একক এবং মাত্রাগুলো বের করতে পারবা। তাহলে একক শেষ হলে এবার আমরা একটু মাত্রা বিষয়ে যদি কথা বলি, মাত্রাটা আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি। মাত্রা এম হচ্ছে কি ভরের মাত্রা কি এম মাস। এ হচ্ছে ত্বরণের মাত্রা আমরা গতি অধ্যায় থেকে জানি এল পার টি স্কোয়ার। এই স্মরণের মাত্রা কি আরেকটা এল। আর এই সময় টাইমের মাত্রা হচ্ছে টি। তাহলে এম এল ইন্টু এল স্কোয়ার, এম এল স্কোয়ার পার টি স্কোয়ার ডিভাইড বাই টি। অলরেডি টি পার টি স্কোয়ার আছে, আরেকটা টি সংযুক্ত হলে হবে কি এম এল স্কোয়ার পার টি কিউব, এম এল স্কোয়ার পার টি কিউব। তাহলে এটা কার একক, কার মাত্রা, এটা কার মাত্রা ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার পার টি কিউব। বহু পরীক্ষার এমসিকিউতে, অতীতে বহু পরীক্ষার এমসিকিউতে এই জিনিসটা পরীক্ষাতে আসছে, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখে নিও এবং খাতায় উঠে নিও। যেটা হচ্ছে ক্ষমতার মাত্রা কোনটি, নিচের কোনটি ক্ষমতার মাত্রা এমসিকিউতে বেশি আসে, তাহলে এম এল স্কোয়ার পার টি কিউব। তাহলে আমরা এখান থেকে ক্ষমতা কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, 2টা বিষয়, এবং তাদের একক এবং মাত্রা সম্পর্কে আশা করি সবাই বুঝতে পারছি। এখন ক্ষমতা কাকে বলে সংজ্ঞাটা কিন্তু এখন আমরা দেই নাই, ক্ষমতা কাকে বলে। আচ্ছা আমরা সবাই একটু চেষ্টা করি এখান থেকে ক্ষমতার সংজ্ঞাটা যদি এখান থেকে বুঝতে পারি, তাহলে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি। এই সূত্রটা আমরা একটু আগে দেখলাম যে ক্ষমতা সমান কাজ ডিভাইড বাই সময়। এখন এই হরের অংশটা হচ্ছে কি সময়। এই সময়টা যদি কোনোভাবে আমরা 1 সেকেন্ড ধরতে পারি, তাহলে যাহাই ডাব্লিউ তাহাই পি, অর্থাৎ হরটা যদি 1 হয় বা 1 সেকেন্ড হয়, তাহলে যাহাই কাজ তাহাই ক্ষমতা। অর্থাৎ হর যদি 1 হয় তাহলে যাহাই কাজ তাহাই কি ক্ষমতা হবে। অর্থাৎ আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে একক সময়ের কাজকে কি বলে ক্ষমতা বলে। কি সময়, একক সময়ের কাজকে ক্ষমতা বলে। অর্থাৎ এইভাবে লব এবং হর 2টা অংশ মিলে যতগুলো সূত্র আমরা সাধারণত এর আগে পড়ে আসছি অথবা ভবিষ্যতে পড়ব, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা একটু টেকনিক্যালি বের করা যায়। যেমন আমরা গতি অধ্যায়ে সবাই পড়ে আসছি ভি ইজ ইকুয়াল এস ডিভাইড বাই টি। তাহলে এই টিটাকে যদি আমি 1 সেকেন্ড ধরি, তাহলে 1 সেকেন্ড বা একক সময়ের স্মরণটাকে কি বলে বেগ বলে। একক সময়ের স্মরণটাকে কি বলে বেগ বলে। অথবা তোমরা পঞ্চম অধ্যায়ে গেলে দেখতে পাবা চাপ সমান সমান বল ডিভাইড বাই ক্ষেত্রফল। তাহলে এই হরটাকে যদি আমরা 1 ধরি, তাহলে একক ক্ষেত্রফলের বলকে কি বলে চাপ বলে। এইভাবে যতগুলো সূত্র আছে, এইভাবে লব এবং হর ধারা, এই প্রত্যেকটা সূত্রের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমরা সূত্র থেকে এভাবে
বের করে নিতে পারি। তাহলে এক্ষেত্রে কি আসলো, টি হচ্ছে সময়, তো সময়টাকে আমি এক ধরবো, আর তার একক তো অবশ্যই সময়ের একক সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড বা একক সেকেন্ড যেটা বলতে পারো তোমরা, 1 সেকেন্ড বা একক সেকেন্ড বললে বিষয়টা ভালো শোনা যায়। একক সেকেন্ডের ক্ষমতা, একক সেকেন্ডের কাজকে কি বলে, ক্ষমতা বলে। একক সেকেন্ডের কাজকে ক্ষমতা বলে। যেমন বা একক সময়ের, হঠাৎ যেহেতু সময়, সময় বললে বিষয়টা ভালো হয়, একক সময়ের কাজকে ক্ষমতা বলে। তাহলে আশা করি ক্ষমতার সংজ্ঞা সম্পর্কে এবং তাদের একক মাত্রা সম্পর্কে তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে ক্ষমতা কাকে বলে, একক সময়ের কাজকে তার ক্ষমতা বলে। তা ক্ষমতা কাজের সাথে সম্পর্ক কি, সমানুপাতিক। সময়ের সাথে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। এই দুইটা ইকুয়েশনকে একত্র করে আমরা সূত্র কি পেলাম, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি। আর আমরা ডাব্লিউ এর সূত্র এর আগে 4টা পড়ে আসছি কাজ অধ্যায়ে, কাজ পড়তে গিয়ে। তো তখন এই ডাব্লিউ এর প্রত্যেকটা সূত্র এখানে ব্যবহার করা যায়। তবে আমি একটা সূত্র ব্যবহার করে একক মাত্রা আনার চেষ্টা করছি। এখান থেকে যদি বের করার চেষ্টা করি তখন একক হচ্ছে জুল পার সেকেন্ড, যাকে আমরা বলি ওয়াট। বা এটাকে আর টু ইলাবোরেটলি যদি লিখি, পি ইজ ইকুয়াল টু এম এ এস ডিভাইড বাই টি। তাই এম এ এস ডিভাইড বাই টি, এখান থেকে যখন আমরা একক আনার চেষ্টা করি তখন একক আসছিল কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। বা এখান থেকে মাত্রাটা যখন আনছিলাম তখন মাত্রাটা আসছিল কি এম এল স্কোয়ার পার টি কিউব। আশা করি ক্ষমতার এই অংশটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্ষমতা নির্ভরশীল কয়টা বিষয়ের উপর, নির্ভরশীল হচ্ছে কাজের উপর, দ্বিতীয় হচ্ছে কি সময়ের উপর। আচ্ছা আমি একটা কথা তোমাদের বলে রাখি, এখানে যে পি ইজ ইকুয়াল টু এম এ এস ডিভাইড বাই টি, এটা যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে করব আমরা, পরন্ত বা নিক্ষিপ্ত বস্তু, তখন পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি ব্যবহার করব। আর এখানে এই সূত্রটা মধ্যে সর্বমোট কয়টা তথ্য আছে খেয়াল করে দেখো তো, সর্বমোট কয়টা তথ্য আছে। পি মানে ক্ষমতা, এম মানে হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 সবাই জানি, এইচ হচ্ছে উচ্চতা, আর টি হচ্ছে কি সময়। তো সর্বমোট 1 2 3 4 5, 5টা তথ্য এখানে আছে। তার মধ্যে জি এর মানটা মোটামুটি ফিক্সড 9.8, তো বাকি থাকে কয়টা, 4টা। এই 4টা অংশের মধ্যে যে কোনো 3টা অংশ মিস করে একটা অংশ তোমার কাছে পরীক্ষায় জানতে চাইতে পারে। এটা শুধু এই ক্ষেত্রেই নয়, যে কোনো সূত্রের ক্ষেত্রে এটা সত্য। একটা সূত্রের মধ্যে মোট যতগুলো তথ্য থাকে সেই তথ্যের মধ্যে একটি তথ্য ব্যতীত বাকি তথ্যগুলো তোমাকে সাধারণত প্রশ্নের মধ্যে দেওয়াই থাকে, সেটা একটু খুঁজে নিতে হয়। যারা খুব ভালো করে এটা আইডেন্টিফাই করতে পারে, খুঁজে নিতে পারে, তারা ম্যাথ সলিউশন সহজে করতে পারে। আর বাকি নিয়ম তো তোমরা জানো, সাধারণত বীজগণিতের যে নিয়ম, যদি কখনো টি চাই আর আর গুণ করে অথবা এইচ অথবা এম, যে কোনো একটা মিস থাকতে পারে, আমাকে পারতে হবে। তাহলে যারা কাজ বিষয়টা খুব ভালো করে বুঝছো, শুধু এই কাজ জিনিসটাকে সময় দিয়ে ভাগ দিলে কি হয়ে যায়, ক্ষমতা হয়ে যায়। তো ক্ষমতার অঙ্ক আর কাজের অঙ্ক প্রায় কাছাকাছি থাকবে, কাজের সাথে শুধু একটা অতিরিক্ত তথ্য অ্যাড করে দেবে যেটা হচ্ছে সময়, তখন তোমাকে ক্ষমতা বের করতে হবে। যেমন ধরো আমরা একটা ম্যাথ উদাহরণ হিসেবে দেখতে পারি। একটি 2000 কেজি ভরের ট্যাঙ্কি 400 ওয়াট ক্ষমতার মোটর দ্বারা পূর্ণ করতে কত সময় লাগবে। ধরো এটা একটা প্রশ্ন, ট্যাঙ্কিটি ভূমি হতে
15 মিটার উচ্চতায় ছিল। আচ্ছা, ট্যাঙ্কিটা ভূমি থেকে 15 মিটার উচ্চতায় ছিল। ট্যাঙ্কির যে ধারণ ক্ষমতা 2000 কেজি, আর আমি এমন একটা মোটর ব্যবহার করে উঠাবো যার ক্ষমতা 400 ওয়াট। কত সময় লাগবে? তো এখানে আমার বের করতে হবে টি। তো কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেওয়া আছে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা কত, ভর কত, বা ট্যাঙ্কিতে মোট কত কেজি পানি উঠবে। এম ইজ ইকুয়াল টু 2000 কেজি। আর যে মোটরটা আমি ব্যবহার করব সেই মোটরের ক্ষমতা কত, 400 ওয়াট। পি ইজ ইকুয়াল টু 400 ওয়াট। এবং কি যে মোটরটার দ্বারা আমি পানির ট্যাঙ্কিটা পূর্ণ করব সেটা ভূমি থেকে কত উপরে ছিল, 15 মিটার উপরে ছিল। অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু 15 মিটার। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা সবাই জানি, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো পূর্ণ করতে কত সময় লাগবে আমার কাছে টি ইজ ইকুয়াল টু হোয়াট, টিটা চাওয়া হয়েছে। তাহলে একটু আগে আমরা দেখে আসলাম ক্ষমতার সূত্র। ক্ষমতা, অতএব ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি। তাহলে আমরা যদি আর আর গুণ করি একটু, তাহলে পিটি ইজ ইকুয়াল টু এম জি এইচ, বা টি ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই পিটি, এখানে ভাগ হয়ে যাবে পি। তাহলে এম কত, এম হচ্ছে 2000 কেজি, জি কত 9.8, এইচ কত 15 মিটার, আর ক্ষমতা কত 400 ওয়াট। ক্যালকুলেটার দেখি এর মান কত আসে। তোমরা সবাই চেষ্টা করো ক্যালকুলেটারে। সাতশো 35 সেকেন্ড। কে কে এখানে? ও আসেন আসেন। আচ্ছা, এখন এটা আটকে রাখছি, দেখেন আটকে রাখি নাই, চলতে আছে, এটা কেটে দিলাম গুগল। আচ্ছা, তাহলে আমাদের কত আসলো একক, কত আসলো 735 সেকেন্ড। এটা ইচ্ছা করলে কেউ মিনিটে নিতেও পারো, আর যদি না আমি এইভাবে রেখে দেবো সেকেন্ডে তাও হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা ক্ষমতা নিয়ে আরেকটু ডিটেলসের ভিতরে আলোচনা ঢোকার চেষ্টা করব। তাহলে ক্ষমতার মূল একক কি, ওয়াট। তবে এই ক্ষেত্রে ক্ষমতার কয়েকটা একক সম্পর্কে প্রত্যেকের ধারণা রাখার দরকার। কেননা সাধারণত ক্ষমতার একক ওয়াটে দেওয়া থাকে না, এটা কয়েকটা বড় বড় এককে থাকে। যেমন অনেক সময় দেখবো তোমরা ক্ষমতার এককটা আছে হর্স পাওয়ারে, এইচপি বা অশ্ব ক্ষমতা। বিশেষ করে তোমরা যদি মোটর কিনতে যাও দোকানে, বিশেষ করে বাসা বাড়িতে ট্যাঙ্কিতে পানি ওঠানোর জন্য মোটর ব্যবহার করি, অথবা বড় বড় গাড়ি বিশেষ করে বাস টাস এগুলোর যে মোটরগুলো ব্যবহার করে বা ইঞ্জিন ব্যবহার করে, খেয়াল করে দেখবা এদের ক্ষমতা হর্স পাওয়ারে লেখা থাকে। ঠিক আছে, হর্স পাওয়ার বা বাংলা বলে অশ্ব ক্ষমতা। এখন 1 হর্স পাওয়ার কত, যেমন দূরত্বের মূল একক তো মিটার, কিন্তু এটা মিটারে না থাকে, অনেক সময় কিলোমিটারে থাকে। আমরা কি কিলোমিটার দিয়ে ম্যাথ করতে পারি? করতে পারি না তো। ঠিক অনুরূপভাবে হর্স পাওয়ার এককে অনেক সময় ক্ষমতা লেখা থাকবে, কিন্তু হর্স পাওয়ার দিয়ে ম্যাথ করলে হবে না, ওইটাকে অবশ্যই তোমাকে ওয়াটে কনভার্ট করে নিতে হবে। তাহলে জানতে হবে 1 হর্স পাওয়ার সমান কত। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। এটা সবাই ভালো করে জেনে রাখো। 1 হর্স পাওয়ার সমান কত, 746 ওয়াট। অপরদিকে আরেকটা একক সাধারণত ব্যবহার করে 1 কিলোওয়াট। কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান কত, সবাই জানি কিলো শব্দের অর্থ হইতো 1000-এর সাথে সাথে রিলেটিভ। তাহলে কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট।
তাহলে 1 কিলোওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট, আর 1 হর্স পাওয়ার সমান 446 ওয়াট। তো সবাই এই জিনিসটা আশা করি সবাই ভালো করে মাথায় খেয়াল রাখবা। আবার ভরের অনেকগুলো একক আছে, যেমন ধরো অনেক সময় ভরের এককটা কেজিতে না থেকে কুইন্টালে থাকে। যেমন ধরো 1 কুইন্টাল সমান সমান 100 কেজি, বা 1 টন সমান সমান 1000 কেজি। ভরের একক এই হিসেবে তোমরা একটু জানা রাখবে। বিশেষ করে হর্স পাওয়ার এবং কিলোওয়াট, এটা প্রায়শই পরীক্ষাতে আসে। ক্ষমতার এককটা ওয়াটে না দিয়ে তোমার ভেবে হর্স পাওয়ার বা কিলোওয়াটে দেওয়া থাকে। তো আশা করি এই এককগুলো সবাই একটু খাতায় উঠায় রাখবা। তাহলে আমরা পরবর্তী টপিকে যাওয়ার চেষ্টা করি। ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে কর্মদক্ষতা। এখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসেই আসে। কর্মদক্ষতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। কর্মদক্ষতা বা ওয়ার্কিং ইফিসিয়েন্সি, কর্মদক্ষতা। এটাকে সাধারণত প্রকাশ করা হয় ইটা দ্বারা। এন্টার লেসটা একটু লম্বা করে দিলে হয়ে যায় ইটা। এটা এর কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা বলতে কোনো একটি যন্ত্রের মধ্যে আমি কতটুকুন শক্তি বা কতটুকুন ক্ষমতা প্রদান করলাম, আর সেই যন্ত্রটা আমাকে কতটুকুন শক্তি বা ক্ষমতা ফিরিয়ে দিল, রিটার্ন দিল, এর অনুপাতকেই বলা হয় কর্মদক্ষতা। অর্থাৎ আমি একটি যন্ত্রের ভিতরে কতটুকুন জিনিস দিছি বা কতটুকু শক্তি দিছি বা কতটুকু ক্ষমতা দিছি, আর সে আমাকে কতটুকুন ফিরে দিছে, এর অনুপাতটা কি বলি আমরা? কর্মদক্ষতা। আচ্ছা, উদাহরণস্বরূপ ভাবো, একটা মোটরসাইকেল সাধারণত চলে কি দিয়ে? তেল দিয়ে। ধরো আমার একটা মোটরসাইকেল আছে, তো মোটরসাইকেলের ভিতরে আমি শক্তি হিসেবে কি ব্যবহার করি? তেল, রাসায়নিক শক্তি। এই তেলের ভিতরে রাসায়নিক শক্তি থাকে। তো মোটরসাইকেলটা করে কি? সে এই তেলটাকে আমার মোটরসাইকেলে থাকা ইঞ্জিন সেটাকে পুরায়, পুড়ে তাপ শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ দিলাম আমি হচ্ছে রাসায়নিক শক্তি, সেই শক্তিকে আমার মোটরসাইকেল কিসে রূপান্তর করবে? তাপ শক্তিতে। আর সেই তাপ শক্তিকে কাজে লাগে আমার মোটরসাইকেল থাকা পিস্টনগুলো উপর দিকে আপ ডাউন করে, ওঠানামা করে। এর ফলে এক ধরনের শক্তি বা এনার্জির সৃষ্টি হয়, যার ফলে আমার মোটরসাইকেল সামনের দিকে এগিয়ে যায়, অর্থাৎ গতিশক্তি লাভ করে। তো এক কথা যদি বলি, আমি মোটরসাইকেলে দেই হচ্ছে রাসায়নিক শক্তি, আর সে আমাকে ফিরে দেয় যান্ত্রিক শক্তি বা গতিশক্তি। এখন প্রশ্ন হচ্ছে, তা আমি যতটুকুন পরিমাণ বা যে পরিমাণ শক্তি মোটরসাইকেলের ভিতরে দেই, সে কি আমাকে ততটুকু শক্তি ফিরে দিতে পারে কিনা? এখন সে কিন্তু শুধু মোটরসাইকেল, পৃথিবীতে এমন কোনো যন্ত্র নাই যেটাতে আমরা যতটুকুন শক্তি দিব সে পুরোপুরি 100% ফিরে দিতে পারে। সে অনেকটা শক্তি এক্ষেত্রে নষ্ট করে। যেমন আমার মোটরসাইকেলের কথা যদি বলি, তাই আমি মোটরসাইকেলের ভিতরে দিচ্ছি হচ্ছে রাসায়নিক শক্তি, তো সে আমাকে রিটার্ন করবে গতিশক্তি। কিন্তু এর বাইরে সে দুইটা শক্তি এক্সট্রা তৈরি করে। এক হচ্ছে শব্দ শক্তি, কারণ এটা করতেও তো অনেক এনার্জির প্রয়োজন হয়েছে বা শক্তির প্রয়োজন হয়েছে, এবং তার সাথে আরেকটা শক্তি আছে যেটা হচ্ছে তাপ শক্তি। দেখবা মোটরসাইকেল যখন চালানো হয়, মোটরসাইকেলের ইঞ্জিন, সাইলেন্সার প্রচন্ড গরম হয়। এই গরম হওয়ার জন্য শক্তি দরকার হয়েছে, সেই শক্তিটা পাইছে কোথা থেকে? ওই যে আমি যে তেলটা দিছি, ওই তেল থেকে এই শক্তিটা তৈরি হয়েছে, তাপ শক্তি। কিন্তু আমার মোটরসাইকেলে তেল দেওয়ার উদ্দেশ্য তো শব্দটা উদ্দেশ্য ছিল না। আমার মুখ্য উদ্দেশ্য কি ছিল? সে আমাকে গতি দিবে, তেল পুরো এক গতি দিবে। কিন্তু সে দুইটা কাজ এক্সট্রা করে। এক, সে শব্দ সৃষ্টি করে। দুই, সে তাপ তৈরি করে, যা করতে অনেকটা শক্তি কি হয়ে যায়? অপচয় হয়ে যায়। যদি এই অপচয় না হতো, আমার 1 লিটার তেল দ্বারা আমি 1 থেকে 150 কিলোর মতো যেতে পারতাম। দুর্ভাগ্যের বিষয়, এটা বাস্তবে সম্ভব নয়, কারণ প্রতিটা যন্ত্রই কিছু না কিছু অপচয় করবে। অর্থাৎ এই কর্মদক্ষতার ট্রামটা ওর উপর ভিত্তি করে বিবেচনায় আনা হয়। অর্থাৎ একটা যন্ত্রের ভিতরে আমি কতটুকু শক্তি দিলাম, সে আমাকে কতটুকু ফিরিয়ে দিল, এর অনুপাতটাকে কি বলি আমরা? কর্মদক্ষতা। তো কর্মদক্ষতার সূত্র যদি আমি বলতে চাই, কর্মদক্ষতা ইজ ইকাল টু মোট প্রদত্ত
শক্তি বা ক্ষমতা। এই ম্যাথটা শক্তি দ্বারাও করা যায়, ক্ষমতা দ্বারাও করা যায়। উপরে লবে আছে হচ্ছে লব্ধ কার্যকর শক্তি বা ক্ষমতা, অর্থাৎ লব্ধ কার্যকর শক্তি অথবা ক্ষমতা ভাগ মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় ওয়ার্কিং ইফিসিয়েন্সি অথবা কর্ম দক্ষতা, যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটা দ্বারা। এখানে এত বড় একটা সূত্র না লিখে এটাকে আমরা একটু শর্টকাট করি। আর হ্যাঁ, এখানে যদি এই কর্মদক্ষতাটা কেউ শতকরায় প্রকাশ করতে চাও যে শতকরা কত পার্সেন্ট, দেন আমরা এখানে 100 দিয়ে গুণ করে বিষয়টাকে শতকরাতে প্রকাশ করতে পারি। যেমন কর্মদক্ষতাকে যদি আমি ইটা দ্বারা প্রকাশ করি, ইটা ইজ ইকুয়াল টু লব্ধ কার্যকর শক্তি অথবা ক্ষমতা, এটাকে যদি বলে আমরা পাওয়ার অফ আউটপুট, আর মোট প্রদত্ত শক্তি বা ক্ষমতা এটাকে আমরা বলি পাওয়ার অফ ইনপুট। অর্থাৎ আমি যন্ত্রের ভিতরে কতটুকু ইন করছি, অর্থাৎ ভিতরে কতটুকু প্রবেশ করেছি বা দিছি, আউটপুট মানে সে আমাকে কতটুকু ফিরিয়ে দিছে, এর অনুপাতটা কি বলি আমরা? কর্ম দক্ষতা ইন্টু 100। যদি শতকরায় নিতে চাই দেন 100 দ্বারা গুণ করব। তাহলে এটা এর সূত্র কি? পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট ইন্টু 100। এখানে পাওয়ার দিয়ে বিশেষ করে ক্ষমতাটা বেশি ম্যাথটা করা হয় বিধায় আমি পাওয়ারটা ব্যবহার করতেছি। শক্তির ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে এই ইটার বিষয়টা, ইটা ইজ ইকুয়াল টু এনার্জি অফ আউটপুট এনার্জি অফ ইনপুট ইন্টু 100%, এটা দিয়েও করতে পারতাম যদি শক্তি দিয়ে থাকতো। ক্ষমতা দিয়ে থাকলে আমি পি ব্যবহার করব, আর যদি শক্তি দ্বারা এই ম্যাথটা সলিউশন করতে দেন তাহলে আমি ই ব্যবহার করব। তাহলে এই কর্মদক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই উঠায় নিবা, এবং পরবর্তীতে আমরা উদাহরণের মাধ্যমে কয়েকটা কর্মদক্ষতার ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে কর্মদক্ষতা, ধরো আমরা যদি একটা উদাহরণ করার চেষ্টা করি, একটি 2.5 হর্স পাওয়ার এর মোটর দ্বারা 30 মিটার উচ্চতায় রাখা 20 কুইন্টাল ভরের ট্যাঙ্কির অর্ধেক পূর্ণ করতে 3 মিনিট সময় লাগে। আচ্ছা 3 না, 5 মিনিট সময় লাগে। মোটরের কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা কত? আচ্ছা, তাহলে একটা জিনিস খুব খেয়াল করবা, কোন একটা ম্যাথের মধ্যে যদি কোন একটা মোটরের সাথে এর ক্ষমতা লেখা থাকে, যেমন এখানে মোটরটার ক্ষমতা কত? 2.5 হর্স পাওয়ার। তো খেয়াল করবা মোটরের গায়ে যে ক্ষমতা লেখা থাকে এটা কিন্তু মোটরকে দেওয়া ক্ষমতা, অর্থাৎ ইনপুট, পাওয়ার অফ ইনপুট। আর সে কতটুকুন ক্ষমতা আমাকে ব্যাক দেয় এটা আমার তার কাজ হিসাব করে বের করতে হবে, অর্থাৎ সে কতটুকুন কাজ কত সময়ের ভিতরে করছে ওইখান থেকে আমি যে ক্ষমতাটা বের করে নিব সেটা হচ্ছে আমার আউটপুট। অর্থাৎ এখানে খেয়াল রাখবো অনেকে ইনপুট এবং আউটপুটের মধ্যে অনেক ঝামেলা করে। তো ইনপুটটা হচ্ছে কি, কোন একটা মোটরের গায়ে যে ক্ষমতাটা লেখা থাকবে, এক্ষেত্রে লেখা আছে 2.5 হর্স পাওয়ার, এটা হচ্ছে মোটরের ইনপুট। তাহলে আউটপুটটা কি, সে আউটপুট সে কতটুকুন কাজ করছে বা কত সময়ের মধ্যে করছে এর উপর ডিপেন্ড করবে। তা আউটপুটটা ম্যাথ করে বের করে নিতে হবে। তা এক্ষেত্রে দেখো মোটরের কর্মদক্ষতা কত, এই ম্যাথের সলিউশন যদি আমি করি, প্রথমত তোমরা দেখবা কি কি তথ্য দেওয়া আছে। তোমার কাছে দেওয়া আছে
আমি বলছি মোটরের গায়ে যে ক্ষমতাটা লেখা থাকে সেটা মূলত পাওয়ার অফ ইনপুট। তো এখানে পাওয়ার অফ ইনপুটটা কত? 2.5 এইচপি হর্স পাওয়ার। আমি এর আগে বলছি হর্স পাওয়ার দ্বারা তো ম্যাথের সলিউশন করা যাবে না। তো এটাকে অবশ্যই আমাকে কিসে নিতে হবে? ওয়াট এককে প্রকাশ করতে হবে। তাহলে 2.5 এক হর্স পাওয়ার সমান কত? হ্যাঁ 746 ওয়াট। তাহলে 2.5 ইন্টু 746 কত আসে দেখো তো? 1865 ওয়াট। তা এটা হচ্ছে আমার মোটরকে দেওয়া ক্ষমতা, মোটরকে দেওয়া ক্ষমতা ইনপুট। এখন সে কি কাজ করছে আমি দেখি তো। সে 30 মিটার উচ্চতা রাখা, তার মানে এইচটা দেওয়া আছে, এইচ ইকুয়াল টু 30 মিটার। তাহলে 30 মিটার উচ্চতা রাখা 20 কুইন্টাল ভরের ট্যাঙ্কি। 1 কুইন্টাল কত? 100 কেজি। তাহলে 20 কুইন্টাল কত? দেখার চেষ্টা করি। অবশ্যই এটা ভর, পানির ভর। পানির ভর m ইজ ইকুয়াল টু 20 কুইন্টাল। 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে 20 কুইন্টাল সমান তাহলে আসা হচ্ছে 2000 কেজি। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবা, 20 কুইন্টাল ভরের ট্যাঙ্কি, সে তো ট্যাঙ্কিটা পুরোটা পূর্ণ করে নাই, অর্ধেক পূর্ণ করছে। ট্যাঙ্কির ধারণ ক্ষমতা 2000 ওয়াট, এখানে 2000 কেজি, ঠিক আছে, কিন্তু এই ট্যাঙ্কিটা তো সে সম্পূর্ণ পূর্ণ করে নাই, অর্ধেক পূর্ণ করছে। তাহলে বেসিক্যালি কতটুকু ভর সে উঠাইছে? তাহলে 2000 কেজি এর অর্ধেক, অর্থাৎ হাফ দ্বারা গুণ করে যদি দেখি আমরা, তাহলে 1000 কেজি পানি সে মোটরটি পূর্ণ করছে, 1000 কেজি। তোমরা দেখবা এই ক্ষেত্রে ভরটা উল্লেখ থাকার পরে অর্ধেক ট্যাঙ্কি পূর্ণ, অথবা 1/3 পূর্ণ, অথবা 1/4 পূর্ণ করছে। তখন একটু খেয়াল করে দেখবা যে ভরটা আছে ওটার সাথে কোনো শর্ত জুড়ে দেওয়া আছে কিনা, অর্ধেক অথবা 1/3 কিনা। তখন 3/1 লিখতাম, মানে 1/3 দিয়ে গুণ করতে হতো। যদি 1/4 বলতো তাহলে 1/4 দিয়ে আমার গুণ করে ভরটা নিতে হইতো। তো এক্ষেত্রে যেহেতু অর্ধেকের কথা বলছে, আমি পুরো ভরটাকে অর্ধেক করে নিছি। আবার লেখা আছে পূর্ণ করতে 5 মিনিট সময় লাগে। তো সময়টা এখানে কি হিসেবে আছে? মিনিট। আর সময়ের মূল একক আমরা জানি কি? সেকেন্ড। মিনিট দিয়ে তার অঙ্ক হবে না। তাহলে 5 মিনিট, এই মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করে দেব। তাহলে 5 ইন্টু 60, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 300 সেকেন্ড। কত আসে? 300 সেকেন্ড। তাহলে আমার দেওয়া আছে ইনপুট, দেওয়া আছে উচ্চতা, পানির ভর, কত মিনিট সময় লাগে তাও দেওয়া আছে। তাহলে আমি ইচ্ছা করলে পাওয়ার অফ আউটপুটটা বের করতে পারি না? অর্থাৎ মোটরটার ক্ষমতা কত, কতটুকু ইফেক্টিভ ক্ষমতা, অর্থাৎ কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা যেটাকে আমরা পাওয়ার অফ আউটপুট বলে থাকি। এর সূত্র কি? mgh, কাজ ডিভাইড বাই সময়, অর্থাৎ mgh ডিভাইড বাই টি, যেটা আমরা একটু আগে প্রতিপাদন করে আসছিলাম। তাই এক্ষেত্রে এমটা কত কেজি? 1000 কেজি। জি এর মান 9.8। আর উচ্চতা কত মিটার উচ্চতা ছিল? 30 মিটার উচ্চতা, 30 ডিভাইড বাই সময়। সময়টা কত সেকেন্ড লাগছে? প্রায় 300 সেকেন্ডের মতন। তাহলে দেখি তো আউটপুটটা কত আসে। নয়শো 80 ওয়াট। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এই যে যন্ত্রটা মূলত মোটরটা হচ্ছে 1865 ওয়াটের। তাহলে এই পরিমাণ শক্তি আমি এর মধ্যে দিলাম, সে আমাকে রিটার্ন দেবে কত? 980 ওয়াট। অর্থাৎ ইনপুট হচ্ছে 1865, আউটপুট হচ্ছে 980। তো বাকি অংশ সে অপচয় করছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি আমার এই মোটরের কর্মদক্ষতা কত, সে কত পার্সেন্ট কাজ করতে পারছে, তাহলে আমরা কর্মদক্ষতা এইটার সূত্র একটু পড়ে আসছিলাম। এটা ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট ইন্টু 100%। যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে পাওয়ার অফ আউটপুট হচ্ছে 980, পাওয়ার অফ ইনপুট অর্থাৎ দেওয়া ক্ষমতা হচ্ছে 1865 ইন্টু 100%। তাহলে আসছে কি দেখো তো,
52.546%। অর্থাৎ আমার মোটরের কর্মদক্ষতা কত পার্সেন্ট? 52.546% প্রায়। তাহলে আশা করি সবাই মোটামুটি ম্যাথটা বুঝতে পারছো। তবে সাধারণত এই কর্মদক্ষতার ম্যাথ এই বোন থাকলে এর সাথে অনেকগুলো প্রশ্ন, এটা গতে থাকলে বড় ঘ অর্থাৎ ঘতে এর সাথে অনেকগুলো প্রশ্ন রিলেটেড থাকে। তো আমরা এইখান থেকে আরেকটা ছোট্ট প্রশ্ন যদি বের করার চেষ্টা করি, এইখানে যদি মোটরের কর্মদক্ষতা কত এটা না চেয়ে যদি প্রশ্ন করতো এই মোটরটি কতটুকু শক্তি অপচয় করছে, তাহলে আমরা কিভাবে করতাম? ধরো এইখানে এই ম্যাথটা গতে আসছে, গতে, আর ঘতে যায় যদি বলতো এরকম ভাবে যে মোটর কর্তৃক অপচয়কৃত শক্তির পরিমাণ কত, বা মোটরটি কতটুকু শক্তি অপচয় করছে। আচ্ছা তোমরা সবাই এটা পজ করে উঠাই নিও। আমরা আরেকটা প্রশ্নের সাথে যদি জুড়ে দেই, মোটরটি কর্তৃক অপচয়কৃত শক্তি কত, বা মোটরের অপচয় নির্ণয় করো। সংক্ষেপে যদি বলি, মোটরের অপচয় কত, বা কত শক্তি সে অপচয় করছে। তার আগে যদি আমরা শক্তি জিনিসটা পড়ে নেই, তবে একটা কথা সবাই একটু খেয়াল রেখে তো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি যে কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। আবার শক্তির একক কি? শক্তির এককটাই কি? জুল। তাহলে কাজের একক জুল, শক্তির একক যদি জুলই হয়, তাহলে মূলত যদিও দুইটা ভিন্ন জিনিস শুনতে শোনায়, যাহাই কাজ তাহাই কি শক্তি। কাজ আর শক্তি কিন্তু প্রায় সেম জিনিস। কাজের একক জুল, শক্তির একক জুল। আমরা যদিও শক্তি নিয়ে কথা বললে, পরবর্তীতে যখন শক্তি নিয়ে কথা বলবো তখন এই বিষয়টা আরেকটু ডিটেলসে দেখবো। কাজের একক জুল এবং শক্তির একক উভয়ের একক কি? জুল। যেহেতু দুটো একক একই, সুতরাং যাহাই কাজ তাহাই শক্তি, একটু জেনে রাখবো সবাই। তাহলে আমি একটু আগে ক্ষমতার একটা সূত্র লিখছিলাম, তোমরা একটু খেয়াল করবা। ক্ষমতার সমান সমান কাজ ডিভাইড বাই সময়। এখন আমি যদি কাজের পরিবর্তে, যেহেতু কাজের একক শক্তির একক সেম, কাজের পরিবর্তে ইচ্ছা করলে এখানে আমি শক্তি কথাটাও ব্যবহার করতে পারি। ক্ষমতা সমান শক্তি ডিভাইড বাই সময়। যদি তাই হয়, আমি যদি একটু আড়াআড়ি গুণ করি, তাহলে শক্তি সমান কি? ক্ষমতা গুণন কি? সময়। তাহলে কি শক্তি সূত্র কি? ক্ষমতা ইন্টু সময়। অর্থাৎ ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। এক্ষেত্রে আমি যে মোটরটা ব্যবহার করছিলাম, এই মোটরের ক্ষমতা কত ছিল? ইনপুট ছিল কত? 2.5 হর্স পাওয়ার বা 1865 ওয়াট, যেটা আমরা গতে পাইছিলাম। ওই ক্ষমতাটাকে যদি আমি, আমার এখানে কয় মিনিট চলছিল? 5 মিনিট। 5 মিনিট এটাকে সেকেন্ডে দিলে আসে 300 সেকেন্ড দ্বারা যদি গুণ করি, তাহলে এটা কতটুকু শক্তি খরচ করছে সেটা চলে আসবে। আর এই যে 2.5 অর্থাৎ 1865 ওয়াটের যে মোটরটা, এই মোটরটা কিন্তু আমাকে 1865 সে ফিরে দিছিল না, সে ফিরেছিল 980 ওয়াট। আমরা এর আগে গত দেখছিলাম। তো এটার ম্যাথের সলিউশন যদি এখানে আনার চেষ্টা করি, দেখো গ হতে পাই পাওয়ার অফ ইনপুট ছিল হচ্ছে 1865 ওয়াট, কিন্তু পাওয়ার অফ আউটপুটটা আমরা পাইছিলাম 980 ওয়াট। আর এই মোটরটা কত সময় ধরে চলছে? প্রায় 300 সেকেন্ড, তাই তো? আচ্ছা, এখানে এই ইনপুট মানে প্রদত্ত ক্ষমতা, এই ক্ষমতাটা দিছিলাম, এই ক্ষমতাটা সে কত সময় ধরে ব্যবহার করছে? 300 সময় ধরে। কতটুকু শক্তি সে ব্যয় করছে আমরা বের করতে পারি না? আমি বলছিলাম শক্তি সমান ক্ষমতা গুণন কি? সময়। তাহলে ব্যয়িত শক্তি কত? কতটুকু শক্তি সে ব্যয় করছে? ব্যয়িত শক্তি, তাহলে পাওয়ার অফ ইনপুট ইনটু কি? সময়। অর্থাৎ সে 1865 ওয়াট ক্ষমতা প্রায় 300 সেকেন্ড যাবত খরচ করছে বা ব্যয় করছে। এক্ষেত্রে কতটুকু শক্তি সে খরচ করেছে আমরা যদি বের করার চেষ্টা করি, 1865 গুণন 300, তাহলে আসে হচ্ছে 559500 জুল। শক্তির একক জুল।
এখন প্রশ্ন হচ্ছে এই শক্তিটা সে ব্যয় করলেও এই পুরো শক্তি তো আমার কাজে লাগে নাই, কাজে লাগছে কোনটি? বেসিক্যালি আমরা আউটপুট যেটা পাইছিলাম, যে সে আমাকে কতটুকু রিটার্ন দিয়েছিল কাজ করে, সেই আউটপুটটা ছিল হচ্ছে 980 ওয়াট, ওইটা হচ্ছে আমার কাজে লাগছে। তাহলে ওই হিসাবে যদি আমরা বলি তাহলে কার্যকর শক্তিটা কত আসে দেখো, কার্যকর শক্তি ওইটা কিন্তু আমার কাজে লাগছিল, ওই ক্ষমতাটা 980 ওয়াটটা আমার কাজে লাগছিল। তাহলে পাওয়ার অফ আউটপুট ইন্টু টি, দ্যাটস মিন 980 ইন্টু 300 সেকেন্ড ধরে আমি এটা পাইছিলাম। তা দেখো কতটুকু শক্তি আমার কাজে লাগছিল, এটা বের হয়ে যাবে 980 গুণন 300, তা আসছে হচ্ছে 294,000 জুল, অর্থাৎ 2,94,000 জুল শক্তি আমার কাজে লাগছে। কিন্তু আমার মোটরটা ব্যবহার করছে কত? 5,59,500। তাহলে এই যে ব্যয় করলো 5,59,000 মতন, আমাকে রিটার্ন করলো 2,94,000, বাকি অংশটা কি? অবশ্যই অপচয়। তাহলে অপচয় কতটুকু আমরা যদি বের করতে চাই, তাহলে অতএব অপচয় সমান সমান 559500 মাইনাস 294,000। তাহলে এটার বিয়োগফলটা কত আসে? অর্থাৎ 2,65,500 জুল শক্তি সে কি করছে? অপচয় করছে। আচ্ছা ধরো এই জিনিসটা যদি মোটর না হয়, আমার মোটর সাইকেলের কথা বলতাম, এই শক্তিটুকু সে কিভাবে খরচা করছে? ওই যে বলছিলাম যে সাউন্ড তৈরি করছে, শব্দ শক্তিতে রূপান্তর করছে, কিছু শক্তি তাপ শক্তিতে রূপান্তর করছে। এভাবে পৃথিবীতে যত যন্ত্রই আমরা দেখি কেন কেন, প্রত্যেকটা যন্ত্রই এভাবে কিছু না কিছু শক্তি অপচয় করেই থাকে। অর্থাৎ এক্ষেত্রে মোটরের কর্মদক্ষতা কত আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। আর যদি কখনো এইভাবে আসে মোটর কতটুকু শক্তি অপচয় করছে, তাহলে তোমরা এইভাবে ম্যাথটা করে দেবা। অপচয় করতে গেলে অবশ্যই তোমাকে আউটপুটটা বের করতে হবে, ইনপুট আউটপুট দুইটাই জানতে হবে। ইনপুটকে যদি সময় দ্বারা গুণ করি, অর্থাৎ শক্তির সূত্র আমরা কি জানলাম? ক্ষমতা ইনটু সময়। ক্ষমতাকে সময় দ্বারা গুণ করলে শক্তি পাওয়া যায়। অর্থাৎ ব্যয়িত শক্তি যখন বের করব, পাওয়ার অফ ইনপুটটাকে যদি আমি সময় দ্বারা গুণ করি, তাহলে এটা হচ্ছে মোট ব্যয়কৃত শক্তি। আর আউটপুটটাকে সময় দিকে যদি আমরা গুণ করি, যেটা পাবো এটা হচ্ছে আমার কাজে লাগা বা কার্যকর শক্তি। মোট ব্যয় করা শক্তি থেকে কার্যকর শক্তি বাদ দিলে বাকি অংশটুকু কি? অপচয়। আশা করি আমরা সবাই বুঝতে পারছি এই ম্যাথটা। আচ্ছা এখান থেকে আরেক ধরনের ম্যাথ খুব পরীক্ষায় আসে, দেখি আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করব। ধরো রনিদের বাসার বাসায় 25 মিটার উচ্চতায় রাখা, রনিদের বাসায় 25 মিটার উচ্চতায় রাখা 1500 কেজি ভরের ট্যাঙ্কি পূর্ণ করতে 3 কিলোওয়াট এর মোটর ব্যবহার করা হলো। মোটর ব্যবহার করা হলো। মোটরটির কর্মদক্ষতা 70%। প্রশ্ন হচ্ছে ট্যাঙ্কিটি পূর্ণ করতে কত সময় লাগবে?
করতে কত সময় লাগবে? সময় সময় দিয়ে আরেকটা মেথড আমরা একটু আগে করছিলাম, কিন্তু এটার থেকে একটু ভিন্নতা আসবে। দেখো সবাই, তাহলে ট্যাঙ্কিটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে প্রথমত কি কি তথ্য আমার এই ক্ষেত্রে দেওয়া আছে আমি একটু লিখে নেওয়ার চেষ্টা করি। তাহলে রনিদের বাসায় 25 মিটার উচ্চতা রাখা, তাহলে উচ্চতা এইচটা কত? উচ্চতা এইচ ইজ ইকুয়াল 25 মিটার। আচ্ছা, তারপর রাখা 1500 কেজি ভরের একটি ট্যাঙ্কি, কত কেজি ভরে? 1500 কেজি। এক্ষেত্রে ভর কত? এম ইজ ইকুয়াল টু 1500 কেজি। পূর্ণ করতে 3 কিলোওয়াট এর মোটর ব্যবহার করা হলো। তাহলে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেই মোটরের সেই মোটরের ক্ষমতা কত? 3 কিলোওয়াট। আমি এর আগে বলছিলাম যে মোটরের গায়ে যে ক্ষমতাটা লেখা থাকবে সেটা হচ্ছে তার ইনপুট। তাহলে পাওয়ার অফ ইনপুট ইকুয়াল টু 3 কিলোওয়াট। তা কিলোওয়াটটা তো ম্যাথ করতে পারবে না, এটাকে অবশ্যই ওয়াটে কনভার্ট করতে হবে। 3 গুণন 1000, তাহলে 3000 ওয়াট। এখন বিষয়টা একটু খেয়াল করো, মোটরের ক্ষমতা 3 কিলোওয়াট বা 3000 ওয়াট হলেও এই 3000 ওয়াটে কিন্তু সে আমাকে কাজে দিবে না। কারণ এখানে একটা জিনিস খেয়াল করো, মোটরটার কর্মদক্ষতা কত? 70%, অর্থাৎ মোটরটা 100% কাজ করে না। তাহলে মোটরের মধ্যে আমি 3000 ওয়াট যদি দেইও, সে তো 3000 ওয়াট আমাকে ব্যাক করবে না, সে অবশ্যই কিছুটা কম করবে, আউটপুটটা কম হবে। তাহলে আমরা কর্মদক্ষতা এটার সূত্র থেকে কি জানতে পারছি? তাহলে এটা ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট ইন্টু 100%। অ্যান্ড এটাটা আছে কত দেখো তো, এটা আছে হচ্ছে 70% ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট। ইনপুটটা জানি কত ছিল? 3000 ওয়াট ইন্টু 100%। আচ্ছা, দুই পাশ থেকে 100 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে 0.7, 100 আছে 100 আছে, এটাও কিন্তু পার্সেন্ট, তো 100 দ্বারা ভাগ করলে 0.7। তাহলে পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই 3000, ইনপুট তো লেখাই আছে। তাহলে পাওয়ার অফ আউটপুটটা যদি আর গুণ করো, তাহলে পাওয়ার অফ আউটপুট ইকুয়াল টু 3000 ইন্টু 0.7। তো দেখো কত আসে, প্রায় আসে হচ্ছে 2100 ওয়াট। তাহলে যন্ত্রের মধ্যে তুমি অবশ্যই 3000 ওয়াট দিছো, কিন্তু যন্ত্রটা তোমাকে ব্যাক করবে কত? 2100 ওয়াট। পুরো কাজ সে করতে পারে না। অর্থাৎ 3 কিলোওয়াট বা 3000 ওয়াটের মোটর, যেটা আমি যন্ত্রের মধ্যে 3000 ওয়াটই কিন্তু শক্তিটা দিব, এটা কিন্তু বিদ্যুৎ শক্তি হয়তো আমরা ব্যবহার করব, কিন্তু সে আমাকে রিটার্ন করবে কত? 2100 ওয়াট। তাহলে এক্ষেত্রে অনেকটা প্রায় 900 ওয়াট শক্তি সে অপচয় করবে, ওয়াটে যদি বলি। তো এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করছিল যে ট্যাঙ্কিটি পূর্ণ করতে কত সময় লাগবে। এখন আমরা পাওয়ার অফ আউটপুটের যে সূত্রটা দেখছিলাম, অতএব এখন যদি বোঝার চেষ্টা করো, পাওয়ার অফ আউটপুট ইজ ইকুয়াল টু mgh ডিভাইড বাই কি? টি, যেটা ক্ষমতার সূত্র থেকে আমরা শিখছিলাম। তাহলে টিটাকে যদি এখানে নিতে, পাওয়ার অফ আউটপুট ওই পাশে যাবে, তাহলে টি ইজ ইকুয়াল টু mgh ডিভাইড বাই পাওয়ার অফ আউটপুট। তাহলে এখানে এমটা কত? এমটা তো তথ্য দেওয়া আছে এখানে 1500 কেজি, জি এর মান হচ্ছে 9.8, আর উচ্চতা ছিল 25 মিটার, ডিভাইড বাই আউটপুট কত? 2100। এটা অনেকেই এই 3000 দিয়ে ম্যাথটা করে ফেলে, কিন্তু 3000 দিয়ে ম্যাথ করলে হবে না। কারণ মোটরে আমি 3000 ওয়াট দিল, মোটর তো আমাকে 3000 ওয়াট দিচ্ছে না। মোটর চলতে গিয়ে শক্তি বিভিন্নভাবে নষ্ট করছে, যেমন তাপ তৈরি করছে, মোটর গরম হয়, শব্দ সৃষ্টি করছে, এইটা করে সে অনেকটা শক্তি কি করছে? অপচয় করছে। তাই আমি মোট শক্তিটা তো ধরতে পারি না, সেই জন্য আমি কর্মদক্ষতা থেকে আমাকে কতটুকু শক্তি ব্যাক করে বা রিটার্ন করে সেটা আমি আগে বের করে নিছি। কারণ এটাই হচ্ছে আমার কার্যকর, কাজে লাগে। এই শক্তিটাই আমার কাজে লাগছিল বা এই ক্ষমতাটাই আমার কাজে লাগছিল, তো এই ক্ষমতার সাহায্যে আমি টাইমটা বের করার চেষ্টা করছি। তাহলে দেখো তো ক্যালকুলেটর নিয়ে সবাই কত আসে? 1500 ইন্টু 9.8 ইন্টু 25 ডিভাইড বাই 2100, তাই আসে হচ্ছে প্রায় 175,
75 সেকেন্ড। তাহলে মোটরের কর্মদক্ষতা দেয়া থাকলে আর মোটরের ইনপুট দেওয়া থাকলে তাহলে এইভাবে আমরা মোটরটা কত সেকেন্ডে ট্যাঙ্কিটি পূর্ণ করতে পারে আশা করি এই ধরনের ম্যাথ যদি পরীক্ষা আসে আমরা সবাই পারবো। এখন কর্মদক্ষতার আরেকটি অঙ্ক দিয়ে আমি কর্মদক্ষতা বা ক্ষমতার টার্মটা শেষ করব, তারপরে আমরা পরবর্তীতে শক্তি নিয়ে আলোচনা করব। ধরো একটা পরীক্ষায় আসা সৃজনশীলের মতো একটা প্রশ্ন আমি এখানে দেওয়ার চেষ্টা করি, সবাই একটু খেয়াল করবো। তার আগে তোমাদের একটা জিনিস বলি, এটা এর সূত্রটা আমরা কি বলছিলাম, এটা ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট। আর যদি শতকরাতে নিতে চাও দেন তুমি 100 দিয়ে গুণ করবা। আর যদি কেউ বলে যে না আমি শতকরাতে নেব না, তো তার 100 দিয়ে গুণ দেওয়ার কোনো দরকার নাই। যদি এমনিতেও ম্যাথ করো তাও তোমাদের হয়ে যাবে। যদি শতকরায় প্রকাশ করতে চাও দেন তোমাকে 100 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট। যদি তাই হয়ে থাকে, এখানে একটা উদাহরণ দিই। ধরো একটি লোক, কোন একটা লোক কোন একটা গার্মেন্টসে চাকরি করে বা জব নিছে। তো সেখানে সে প্রথম নতুন গেছে, তার কর্মদক্ষতা কম, তাকে একদিনে 8 ঘন্টা ডিউটি দেওয়া হয়। 8 ঘন্টায় সে ধরো 5টি জামা সেলাই করতে পারে। এখন তাকে যদি আমরা প্রপার ট্রেনিং দিই, তার পিছনে সময় ব্যয় করা হয় বা বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, তো দেখা যাবে ওই সেম সময়েই তার কর্মের কাজ করার দক্ষতা বাড়বে। তো দেখা যাবে আগের থেকে ওই সেম সময়েই তার থেকে অনেক বেশি কাজ তোমাকে কি করতে পারবে, রিটার্ন। অর্থাৎ আগে 5টা শার্ট দিলেও সে দেখা যাবে 7টা বা 8টা বা 10টা শার্ট এখন বর্তমানে সেলাই করতে পারবে। তো বিষয়টা কার উপর নির্ভর করতেছে, কর্ম দক্ষতার উপর। অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা যত বাড়ানো যায়, কর্মদক্ষতা বাড়লে তার কাজ করার ক্ষমতা বা শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ তখন আউটপুট অনেক কি হয়, বেশি হয়। যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ দিই। ধরো এটা ইজ ইকুয়াল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট। এখানে ইনপুট হচ্ছে একটা যন্ত্রের মধ্যে দেওয়া ক্ষমতা। এখন একটা যন্ত্র সাধারণত যখন আমরা কিনি, সেই যন্ত্রের ইনপুট কোনোদিন আর চেঞ্জ করা যাবে না। অর্থাৎ একটা 1 হর্স পাওয়ারের মোটর যদি বাসায় কিনে নিয়ে আসি আমি, এটা এমন হবে না যে তোমার 6 মাস বা 1 বছর পরে এটা 2 হর্স পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ কোন একটা যন্ত্রের মধ্যে তৈরি করার সময় এটা যত ক্ষমতার সম্পন্ন দিয়ে তৈরি করা হয়েছে, এটা সারাটা জীবনে কি ওই ক্ষমতা সম্পন্ন থাকবে। অর্থাৎ তুমি ইচ্ছা করলে এর অর্থাৎ কোন একটা যন্ত্রের ক্ষমতা, প্রদত্ত দেওয়া ক্ষমতা, এটাকে বাড়াইতে পারবে না, কমাইতে পারবে না। কিন্তু এক্ষেত্রে দেখো, আমরা যদি এটার যদি পরিবর্তন আসি, অর্থাৎ কর্মদক্ষতার পরিবর্তন যদি আমরা করি, তাহলে বেসিক্যালি পাওয়ার অফ ইনপুটের কোনো পরিবর্তন হবে না। তাহলে বেসিক্যালি পরিবর্তন হবে কার, পাওয়ার অফ আউটপুট। অর্থাৎ ইনপুট, যেমন ধরো ওই যে আমি গার্মেন্টসের যে লোকটার কথা বলছিলাম, ওকে 8 ঘন্টা ডিউটি দেওয়া হতো, 8 ঘন্টা। এই 8 ঘন্টাতে ও আগে 5টা শার্ট সেলাই করতে পারতো। তাহলে পাওয়ার অফ ইনপুট হচ্ছে 8 ঘন্টা, আর 5টা শার্ট সেলাই করতেছে, এটা হচ্ছে তার আউটপুট। কিন্তু যখন আমি তাকে ট্রেনিং করাবো, তাকে বিভিন্নভাবে ট্রেনিং করাবো বা কিছুদিন সময় দিব, তখন দেখা যাবে সে যখন কাজে এক্সপার্ট হয়ে যাবে, তখন ওই 8 ঘন্টায় সে আমাকে 8 টাকা পাও রিটার্ন দিল। তাহলে এই তার ইনপুট কত, সে 8 ঘন্টায়, কিন্তু আউটপুট আগে ছিল 5টা, এখন শার্ট দিবে কয়টা, 8টা। তা আউটপুট বেড়ে যাবে। সুতরাং যদি কেউ তুমি এটার পরিবর্তন করো, ধরো এটা পরিবর্তন করে যদি আমি এটাকে পরিবর্তন করে এটা প্রাইম ধরো আমি এটা বোঝার সাথে এটা প্রাইম দিলাম, এটা প্রাইম বাড়ে, তাহলে এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কোন অংশটা পরিবর্তন হবে, অবভিয়াসলি আউটপুটটা পরিবর্তন হবে। তখন আউটপুটটা পরিবর্তন হলে আমরা পাওয়ার অফ আউটপুট প্রাইম লিখতে পারি। আর পাওয়ার অফ আউটপুটের সূত্রটা কি ছিল, পি পাওয়ার অফ আউটপুট ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি। এখন যত আউটপুট চেঞ্জ হয়, তো এখানে এম জি এইচ এর এবং টি এর মধ্যে কোনটা পরিবর্তন হবে। এখন এম যে ট্যাঙ্কি তুমি ব্যবহার করবা, ট্যাঙ্কির একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে। তুমি ইচ্ছা করলে তার মধ্যে 5 কেজি পানি বেশি করে ভরতে পারবা না, বা 5 কেজি পানি কমও ভরা সম্ভব না, তাহলে ভরটা ফিক্স থাকে। আর জি এর মান 9.8, এই জিনিসটা তো সাধারণত ফিক্সড। এই একটা ট্যাঙ্কি যখন লাগাবা 30 মিটার উচ্চতা রাখালে, ওইটা তো আর প্রতিদিন আমরা আপ ডাউন করাই না, বা একটু উপরে নেওয়া বা নিচে নেই না। তাহলে বেসিক্যালি পরিবর্তনটা হবে কি, টাইমটা। অর্থাৎ আউটপুট পরিবর্তন করলে এক্ষেত্রে কিসের পরিবর্তন হয়ে যাবে, টাইম। অর্থাৎ আউটপুট যদি বাড়ে, আগে যে সময়ে সে কাজ করতো তার থেকে কম সময়ে কাজ করবে।
যেমন ধরো তাহলে পাওয়ার অফ আউটপুট পরিবর্তন করলে এই ক্ষেত্রে কি চেঞ্জ হবে? টি প্রাইম। অর্থাৎ কর্মদক্ষতার পরিবর্তন যদি করি ইটা থেকে যদি ইটা প্রাইম অর্থাৎ এটার পরিবর্তন করি তাহলে কোথায় পরিবর্তন আসবে? পাওয়ার অফ আউটপুট। আর পাওয়ার অফ আউটপুটে যদি পরিবর্তন আসে তাহলে অবশ্যই টাইমের মধ্যে সেই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে। আচ্ছা চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো একটি 3 হর্স পাওয়ার এর মোটর 20 মিটার উচ্চতায় রাখা 1000 কেজি ভরের ট্যাঙ্কি পূর্ণ করতে 6 মিনিট সময় নেয়। ধরো গতে আসছে এরকম মোটরের কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা কত? এই ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। আশা করি ওইটা এই ছোট করে সবাই পারবা। এই ঘ নাম্বারটা খুব ভালো করে খেয়াল রাখো। যদি মোটরের কর্মদক্ষতা 10% বৃদ্ধি করা হয় তবে সময়ের কি পরিবর্তন হবে? সময়ের কি পরিবর্তন হবে? অথবা ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে? ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে? তাহলে এই যে গ নাম্বার প্রশ্নটা সবাই খেয়াল করো। যদি মোটরের কর্মদক্ষতা 10% বৃদ্ধি করা হয় তবে সময়ের কি পরিবর্তন হবে অর্থাৎ টাইমের কি পরিবর্তন আসবে সেটা, অথবা ব্যয়িত শক্তির কি পরিবর্তন হবে সেটা তোমার কাছে চাইতে পারে। তাহলে দেখো আমরা অঙ্কটা করার চেষ্টা করি, গ থেকে শুরু করি। তাহলে কি কি তথ্য দেওয়া আছে তোমরা খেয়াল করো। দেওয়া আছে কি? দেওয়া আছে তাহলে পাওয়ার অফ ইনপুট অর্থাৎ মোটরের গায়ে যেটা থাকে সেটা আমি বলছিলাম ইনপুট হবে সর্বদাই 3 হর্স পাওয়ার। এখন 3 হর্স পাওয়ার দ্বারা তো আর ম্যাথের সমাধান আসা সম্ভব নয়, এটাকে ওয়াটে নিতে হবে। আর আমরা জানি 1 হর্স পাওয়ার কত? 746 ওয়াট। তাহলে 3 হর্স পাওয়ার কত আসে? 2238 ওয়াটের মতো। 2238 ওয়াট। আচ্ছা এখন কত মিটার উচ্চতা ছিল ট্যাঙ্কিটি? h = 20 মিটার। আর কত কেজি ভরের ট্যাঙ্কি ছিল? m = 1000 কেজি। আর জি এর মান তোমরা সবাই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর টাইম নিচ্ছে কত সেকেন্ড? কত মিনিট? 6 মিনিট। তাহলে 6 × 60 36, তাহলে 360 সেকেন্ড। এই যদি হয়ে থাকে তাহলে তোমরা একটু খেয়াল করো, তাহলে কর্মদক্ষতা ইটাটা খুবই জরুরি। কর্মদক্ষতা ইটা ইজিক্যাল টু কত? ও আচ্ছা আমরা আউটপুটটা একটু বের করে নিই। তাহলে আমরা জানি পাওয়ার অফ আউটপুট বা কার্যকর ক্ষমতা ইজিক্যাল টু mgh/t। তাহলে এখানে মানগুলো যদি বসাই, m হচ্ছে 1000 কেজি, জি এর মান 9.8, এইচ হচ্ছে 20 মিটার, টি হচ্ছে 360। তাহলে দেখো কত আসে? $544.44 ওয়াট। তো যন্ত্রের মধ্যে আমি দিছি কত? 2238 ওয়াট। আর যন্ত্র আমাকে ব্যাক দিচ্ছে কত? 544.44 ওয়াট। তো
দেখা যাচ্ছে যন্ত্রটা অনেক কম দিচ্ছে আমাকে, যতটুকু শক্তি ওর মধ্যে আমি দিচ্ছি, মোটরের মধ্যে দিচ্ছি, তার অনেকটা কম সে আমাকে রিটার্ন দিচ্ছে, 544 ওয়াট। তো এক্ষেত্রে কর্মদক্ষতা এটা কত? এটা ইজ ইকাল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট। শতকরায় নিতে চাইলে তুমি 100 দিয়ে গুণ করতে পারো, আর যদি বলো না আমি শতকরাতে নিব না, এভাবে রাখতে পারো। তাহলে 500 আউটপুট হচ্ছে 544.44, ইনপুট হচ্ছে 2238 ইন্টু 100। তো দেখো তো কত আসে। চব্বিশ 24.327%। তাই মোটরটার কর্মদক্ষতা অনলি 24.327%। আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই মোটরের কর্মদক্ষতার যদি পরিবর্তন করি, যেমন ধরো মোটরের কর্মদক্ষতা এখন আছে কত? 24.327%। দেখো পরের ম্যাথটা দেখো, যদি মোটরের কর্মদক্ষতা 10% বৃদ্ধি করা হয়, অর্থাৎ এখন আছে 24, তার সাথে যদি 10% বৃদ্ধি করি, তাহলে 24.327 যোগ 10 কত হবে? 34 সামথিং। তখন যদি কর্মদক্ষতা বৃদ্ধি করা হয়, বেসিক্যালি পরিবর্তন আসবে কোথায়? পাওয়ার অফ আউটপুটে, যেটা আমি একটু আগে বলছিলাম। আউটপুটে পরিবর্তন, অর্থাৎ এখন বর্তমানে যে মোটরটা, সেই মোটরটা অনলি 544 ওয়াট আমাকে আউটপুট অর্থাৎ ব্যাক করতেছে। তখন দেখা যাবে কর্মদক্ষতা যখন বেড়ে যাবে, তখন এই 544 থেকে অনেক বেশি সে কি করবে? আমাকে আউটপুট ব্যাক করবে। যেমন আমরা যদি ম্যাথটা সলিউশন করি, এখান থেকে দুইটা তথ্য দেখে একটু ভালো করে খেয়াল রাখো। এখন আমার মোটরটা আউটপুট কত দিচ্ছে? 544, আর কর্মদক্ষতা কত? 24.327। এটা সবাই একটু খেয়াল রাখো তো। পরের অঙ্কটার জন্য আমি একটু এখানে মুছে ফেলি। দেখো ঘ নাম্বার, গ হতে পাই ইটা ইজ ইকুয়াল টু 24.327% ছিল। এখন আমি মোটরের কর্মদক্ষতা কত পার্সেন্ট বৃদ্ধি করব? 10%। তাহলে এইটা তো আর এটা থাকবে না, এটা পরিবর্তন হবে। ধরো এটা প্রাইম ধরে নিলাম আমি এটা, তাহলে 24.327 যোগ কত? 10, তাহলে 80 হচ্ছে 34.327%। ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি পার্সেন্টটাকে যদি একটু ভগ্নাংশ নেওয়ার চেষ্টা করি, 100 দ্বারা একটু ভাগ করে নিব, কারণ পার্সেন্ট তো আর ক্যালকুলেটর ভাবে বসাইতে পারি না আমরা। তাহলে আসবে 0.34327। তোমরা এটাকে 100 দ্বারা ভাগ করে দশমিক ভগ্নাংশ নিয়ে আসো, 0.34327, এটাই আসার কথা। এখন যদি আমি এটার মধ্যে পরিবর্তন আনি, তাই আমি বলছিলাম পাওয়ার অফ ইনপুট এবং আউটপুট কোনটার মধ্যে পরিবর্তন আসবে? অবশ্যই আউটপুটে আসবে। যেমন ধরো আমি একটু আগে বলছিলাম যে ইটা ইজ ইকাল টু পাওয়ার অফ আউটপুট ডিভাইড বাই পাওয়ার অফ ইনপুট। এটা যদি পরিবর্তন করে এটা প্রাইম হয়, ইনপুটের কোনো পরিবর্তন আসলো কি চেঞ্জ হবে? আউটপুট পরিবর্তন হবে, তাহলে আউটপুট প্রাইম। একটু খেয়াল করো তো, একটু আড়াআড়ি গুণ যদি আমরা করি, তাহলে পাওয়ার অফ আউটপুট প্রাইম ইকুয়াল টু ইটা প্রাইম ইন্টু পাওয়ার অফ ইনপুট। এটা প্রাইমটা কত? 0.34327, আর ইনপুটটা ছিল 2238। একটু সবাই একটু গুণ করে দেখো তো কত আসে। আগে কিন্তু আমার আউটপুটটা হয়েছিল 544, এই গ যখন করছিলাম তখন আমি বলছিলাম খেয়াল রাখতে, আউটপুট ছিল 544। দেখো এখানে আউটপুট অনেক বেশি আসবে, 0.34327 ইন্টু 2238, 668, 768, 676.8.238 এত ওয়াট। আচ্ছা খেয়াল করছো, দেখো আউটপুট অনেকটা বেড়ে গেছে। আগে এই আউটপুটটা ছিল কত? 544, অর্থাৎ যন্ত্রটার মধ্যে আমি যখন 2238 দিতাম ইনপুট হিসেবে, সে আউটপুট দিত অনলি 544। কিন্তু এক্ষেত্রে কর্মদক্ষতা বাড়ানোর কারণে দেখো আউটপুট কত দিচ্ছে? 544 থেকে অনেকটা বৃদ্ধি পেয়ে 768.238 ওয়াট আমাকে আগে এখন আউটপুটটা হচ্ছে। কিন্তু আগের আউটপুটটা কত ছিল? অনলি
544, তাহলে আউটপুট বাড়ছে। আর আমি বলছিলাম আউটপুটের সূত্রটা যদি কার সাথে রিলেটেড, টাইমের সাথে, তাহলে পাওয়ার অফ আউটপুট প্রাইম যদি হয়, আউটপুট ইকুয়াল টু ছিল এম জি এইচ ডিভাইড বাই টি। তো এক্ষেত্রে যদি পরিবর্তন আউটপুটে আসে, তাহলে এক্ষেত্রে এম জি এইচ এর পরিবর্তন আসে, টিতে পরিবর্তন আসবে, বলছিলাম টি টাইমটা পরিবর্তন হবে। অর্থাৎ আগে যে কাজটা কত সেকেন্ড, প্রায় 6 মিনিট বা 360 সেকেন্ডে করতো, এখন দেখবো এটা আগের থেকে অনেক কম সময়ে সেই কাজটা করতে পারতেছে। অর্থাৎ যেমন ধরো, তাহলে আমরা যদি একান্তর করে নেই, টি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই পাওয়ার অফ আউটপুট প্রাইম। তাহলে এমটা ছিল, আমার মনে হয় এম ছিল হচ্ছে 1000 কেজি ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইড বাই আউটপুট প্রাইমটা কত, 768.238। তো দেখো তো কত আসে, দুইশো 55.1291 সেকেন্ড। দেখো আগে যে কাজটা করতো প্রায় কত সেকেন্ড সময় নিয়ে, 360। আচ্ছা আমার কি ম্যাথটা ভুল হলো কিনা, সবাই একটু করে দেখো তো। না ঠিক আছে, তাহলে আগে যে কাজটা করতে সময় নিত 360 সেকেন্ড, আর সেই কাজটাই করতে সময় নেবে কত, মাত্র 255 সেকেন্ডের মতো। তো কতটা সময় সাশ্রয় হয়েছে। তো এই ম্যাথটাতে কি বলছিল, যদি মোটরের কর্মদক্ষতা 10% বৃদ্ধি করা হয়, তবে সময়ের কিরূপ পরিবর্তন হবে, তাহলে সময় আগের থেকে অনেক কম লাগবে। তাহলে সময়ের পরিবর্তন কত হবে, তাহলে সময় এক্ষেত্রে তুমি লিখবা সময় কম লাগবে। আগে সময় লাগতো 360, এখন লাগতেছে 255.1291। যদি আমরা একটু বিয়োগ করে দেখি, 360 বিয়োগ 255.1291, অর্থাৎ আমার 104.8709 সেকেন্ড কি হবে, সাশ্রয় হবে, আগের থেকে সাশ্রয় হবে। কত সময় কম লাগবে, যদি কখনো এই পর্যন্ত যদি সময়ের কিরূপ পরিবর্তন হবে চাই, তুমি এখানে লিখে দেবা আগের থেকে সময় কি হবে, সাশ্রয় হবে। কত সেকেন্ড, 160 সেকেন্ডের মতো সময় সাশ্রয় হবে। এখন যদি তোমাকে বলে ব্যয়িত শক্তির পরিবর্তন কত হবে, এই ক্ষেত্রে খেয়াল রাখবা, আমি এর আগেও বলছি, আগের একটা ম্যাথ করাতে গিয়ে শক্তি সমান কি, ক্ষমতা ইন্টু সময়। অর্থাৎ এই মোটরটার ক্ষমতা কত ছিল, 3 হর্স পাওয়ার বা 2238। এই ক্ষমতাটা সে কত সেকেন্ড যাবত আগে ব্যবহার করতো, 360 সেকেন্ড বা 6 মিনিট যাবত। এখন সেই মোটরই চলবে, কিন্তু 360 সেকেন্ড না, কত সেকেন্ড, অনলি 255 সেকেন্ডের মতন। তা আগে যে শক্তিটা সে ব্যয় করছে, এখন কি সেই শক্তি ব্যয় করবে, শক্তি কি কম ব্যয় করবে না। মোটর তো কম সময় চলবে, আগে 360 সেকেন্ড চলতো, 360 সেকেন্ডে সে যে শক্তিটা খরচ করবে, এখন চলবে কত সেকেন্ড, 255 সেকেন্ড। অবশ্যই আগের থেকে শক্তি কি করবে, খরচ কম করবে। তাহলে পূর্বের ব্যয়িত শক্তি যদি আমরা বলি, পূর্বের ব্যয়িত শক্তি মানে আগে কত ব্যয় করতো, পূর্বের ব্যয়িত শক্তি, তো ক্ষমতা ছিল কত, 2238, আর সেটা কত সময় ধরে চলতো, 360 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে পূর্বের ব্যয়িত শক্তি চলে আসবে। আর এখন কর্মদক্ষতা 10% বাড়ানোর পরে, তাহলে এখন ব্যয়িত শক্তি কত দেখো, এখন ব্যয়িত শক্তি ইজ ইকুয়াল টু, সেই মোটর কিন্তু 2238 ওয়াটেরই আছে, কিন্তু সময়টা অনেক কমে গেছে, 255.1291। আচ্ছা দেখো তো, দেখি এটা পার্থক্য কত আসে। বাইশশো 38 ইন্টু 360, তাই আগে কতটুকু শক্তি ব্যয় করতো, 805680, অর্থাৎ 8,05,680 জুলের মতো শক্তি আগে ব্যয় করতো। আর এখন ব্যয় করবে কত, 338 গুণন 255.1291, দ্যাটস মিন 57
570978.92 জুল। অর্থাৎ আগে ব্যবহার করতো 8,56,680 জুল, আর এখন ব্যবহার করে 5,70,978.92 জুল। অর্থাৎ দেখো কি পরিমাণ শক্তি সে কি করবে, সেভ করবে। অর্থাৎ কর্মদক্ষতা যদি বৃদ্ধি পাওয়া বাড়ানো হয়, তাহলে আগে যে পরিমাণ শক্তি সে ব্যয় করতো মোটরটা, তার থেকে অনেক কম শক্তি কি করবে, ব্যয় করবে। অর্থাৎ শক্তির সাশ্রয় হবে, এই ক্ষেত্রে অনেক শক্তির সাশ্রয় হবে। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি, যদি মোটরের কর্মদক্ষতা বৃদ্ধি করা হয়, তোমার প্রশ্নটা সাধারণত সময়ের পরিবর্তন অথবা ব্যয়িত শক্তির পরিবর্তন যে কোনো একটা চাইতে পারে। এখন যদি ব্যয়িত শক্তির পরিবর্তন চায়, সময়ের পরিবর্তন না চাইলেও কিন্তু তোমাকে সময়ের পরিবর্তন বের করতে হবে। কারণ এই টি প্রাইমটা যদি না জানো সময়ের যে কি পরিবর্তন আসবে, তাহলে কিন্তু ব্যয়িত শক্তির পরিবর্তন তুমি বের করতে পারবা না। অর্থাৎ তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, যদি মোটরের কর্মদক্ষতা এইভাবে 10% জায়গায় 5%, 3% ইত্যাদি বৃদ্ধি করা থাকতে পারে। অথবা এই ম্যাথটাতে যদি এমন হতো, যদি মোটরের কর্মদক্ষতা 10% বৃদ্ধি না পেয়ে হ্রাস পেত, দেন কি করতাম? তো দেখো এই ইটার পরিবর্তে ইটা প্রাইম যখন বের করতাম, অবশ্যই সেক্ষেত্রে আমি এখানে কি করতাম, 10 বিয়োগ করতাম। বিয়োগ করলে আমার দেখা যেত ইটা প্রাইমটা আর অনেক কম আসতো। অনেক কম আসার কারণে পাওয়ার অফ আউটপুট প্রাইমটা অনেকই আসতো, কম আসতো। আউটপুট কম আসার কারণে এই ক্ষেত্রে টি বা সময়টাও কি আসতো, অনেক বেশি আসতো। আগে 360 থাকলে এই সময়টা অনেক বেশি লাগতো। সময় যখন বেশি লাগতো, তাহলে অবশ্যই ব্যয়িত শক্তি আরও বেশি হতো। অর্থাৎ 8,56,000 থেকে আরও বেশি চলে যেত ব্যয়িত শক্তি। তোমরা এক কাজ করবা, সবাই বাসায় গিয়ে এই ধরনের বা এই ম্যাথটাই 5% বৃদ্ধি করার পরিবর্তে একবার 5% বৃদ্ধি, 10%-এর পরিবর্তে একবার 5% বৃদ্ধি করে এই ম্যাথটা একবার সলিউশন করবা। আবার তোমরা একটা জিনিস চেষ্টা করবা, যদি মোটরের কর্মদক্ষতা 2% হ্রাস পেত, তোমরা একবার হ্রাস পাবা, তখন এখানে বিয়োগ করবা, ওইটা করেও একবার ম্যাথটা করে দেখবা। দেখবা যখন, তাহলে তোমরা সবাই এটা বাসায় চেষ্টা করবা, একবার 5% বৃদ্ধি করে আর একবার 2% হ্রাস করে। ঠিক আছে? আর যদি এই বিষয়ে কোনো ধরনের অসুবিধা থাকে কমেন্টের মাধ্যমে জানাইও, আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো ক্ষমতা বিষয়ে আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো, এবং কর্মদক্ষতা সাধারণত এই ধরনের ম্যাথটাই পরীক্ষাতে বেশি এসে থাকে। আর কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তাই পরবর্তী ভিডিওতে আমরা সাধারণত শক্তি নিয়ে কথা বলবো, এবং শক্তির বিভিন্ন রূপ, এবং বেসিক্যালি আমরা গতি শক্তি এবং বিভব শক্তি নিয়ে ডিটেলসে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।